এই তে, ওঠ। দেখ ঘড়িতে কটা বাজে, স্কুলে যাবি না? ওঠ। হুম, কি হয়েছে, ডাকছিস কেন? আর একটু ঘুমাই না। এই তে, দেখ ঘড়িতে 10:30 বাজে, কখন স্কুলে যাবি? এই কথা শুনে 3 নামের মেয়েটি তাড়াতাড়ি উঠে পড়ে এবং সামনের মেয়েটিকে বলতে থাকে, কি, জেনির বাচ্চা, তুই আমাকে আরো আগে বলবি তো? তোকে ডাকিনি তো এমনি, আমি সেই 9:30 থেকে তোকে ডেকে যাচ্ছি, তোর ওঠার কোনো নামই নেই, আমি কি করব বল? এরপর নামের মেয়েটি ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। আর জেনি নামের মেয়েটিও নিচে এসে ড্রয়িং রুমে নামের মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 10:30টার দিকে নামের মেয়েটি রেডি হয়ে নিচে নেমে আসে এবং কিছু না খেয়ে জেনি নামের মেয়েটির সাথে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে একটি মহিলা নামের মেয়েটিকে ডাকতে থাকে, তে তে, মা আমার একটু কিছু খেয়ে যা, না হলে যে শরীর খারাপ করবে, তে তে। ততক্ষণে আর জেনি সেখান থেকে চলে গেছে। দেখলে তো মেয়েটা কিছু না খেয়ে কিভাবে চলে গেল। এই মেয়েটিকে নিয়ে না আমি আর পারিও না। আহ ইয়ঞ্জিন, ছাড়ো না, ওই স্কুলে কিছু না কিছু খেয়ে নেবে। হ্যাঁ, জানি তো তোমার মেয়ে আর কত খায়, সারাদিন কিছু না খেয়ে খেয়েই তো এই অবস্থা। এবার বকবক না করে আমাকে কিছু খেতে দাও, স্কুলে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, দিচ্ছি, বসো। এবার সেই লোকটিও খাওয়া শেষ করে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চলো এবার তোমাদের কাছে পরিচয়টা করিয়ে দিই। ইনি হলেন বাবা সুবিন। তিনি বুসান শহরের কিংসিং ইউনিভার্সিটিতে জব করেন। ইনি হলেন মা ইয়ঞ্জিন। আর এই মেয়েটি হলো আমাদের গল্পের নায়িকা ও তার বেস্ট ফ্রেন্ড জেনি। এর বয়স এখন 17 বছর। এখন ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ছে। ও জেনির সমবয়সী ও জেনিও এর সাথে একই ক্লাসে পড়ে। এর স্বপ্ন হলো যে সে বড় হয়ে একজন ডক্টর হবে আর সকলের সেবা করবে। বিকেলে 4:30টার দিকে ও জেনি স্কুল গেটের সামনে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটি রিক্সা আসে। এবং জেনিও দেরি না করে রিক্সাটিতে উঠে বসে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ও জেনি তাদের মধ্যে কথা বলতে থাকে। এরই মধ্যে জেনিদের বাড়ির কাছে এসে রিক্সাটি দাঁড়ায়। জেনিও কে বাই বলে বাড়ির মধ্যে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ও তার বাড়ি পৌঁছে যায়। রাতে ড্রয়িং রুমে সবাই খাওয়ার সময় হঠাৎই সুবিন বলে ওঠে, জানি এটা তোমাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার কিছু করার নেই। এ কথা শুনে ও ইয়ঞ্জিন সুবিনের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিয়ে চেয়ে থাকে। তাদের তাকিয়ে থাকার মধ্যেই সুবিন বলে ওঠে, আমার জবটা এখন ট্রান্সফার হয়ে সিউলে হয়ে গেছে, তো এবার আমাদের সিউলেই যেতে হবে। কি, এটা কি বলছো বাবা? তার মানে আমাদের এই সব কিছু ছেড়ে দিয়ে এখন চলে যেতে হবে? হ্যাঁ তেমা, এবার আমাদের সিউলে চলে যেতে হবে। না বাবা, তুমি বলো যে এতক্ষণ তুমি আমাদের যা কিছু বলেছো সেগুলো সবই মিথ্যা। না মা, এগুলো সবই সত্য, আমাদের এখন সিউলে যেতেই হবে। আর কিছু না বলে সম্পূর্ণ খাবার খেয়ে সেখান থেকে উঠে সোজা নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। দেখেছো ইয়ঞ্জিন, তোমার মেয়েটা ঠিক তোমার মতো হয়েছে। হ্যাঁ, আমার মতো হয়েছে না তোমার মতো হয়েছে, ভালো করে দেখো। এই কথা বলে ইয়ঞ্জিনও মন খারাপ করে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে জেনিকে কল করে। কি রে, এতক্ষণ বুঝি সময় হলো আমাকে কল করার? স্কুলের ওই সানাকে পেয়ে তো আমাকে ভুলেই গেলি। তে, কি হয়েছে বলতো তোর? কথা বলছিস না কেন? আঙ্কেল কি কিছু বলেছে তোকে? না রে দোস্ত, বাবা কিছু বলে নাই। জানিস কি হয়েছে আজ? এরপর জেনিকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর জেনি তো পুরোই অবাক। কি, এসব তুই কি বলছিস? আঙ্কেলকে বারণ করিসনিস? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু কোনো লাভ হয় নাই রে। তো কত বছরের জন্য যাচ্ছিস? জানি না রে দোস্ত, তোকে খুব মিস করবো রে। হ্যাঁ, তোকেও। ওকে বাই। বাই, ভালো থাকিস। এরপর কলটা কেটে দেয় এবং ঘুমিয়ে পড়ে। সবাই ড্রয়িং রুমে বসে একসাথে ব্রেকফাস্ট করছিল। ঠিক তখনই সবিন বলে, আমি ঠিক করেছি যে আজ রাতেই আমরা সিউল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। তাই তোমরা দুজন তোমাদের জামা কাপড় গুছিয়ে রাখবে। আমি 3টে টিকিট কেটে নেবো, রাত 10টার সময় আমাদের ফ্লাইট। সুবিনের কথা মতো ইয়ঞ্জিন ও তাদের জামা কাপড় গুছিয়ে নেয়। রাতে সবাই মিলে একটি গাড়ি করে এয়ারপোর্টে পৌঁছে যায়। অবশেষে তারা প্লেনে ওঠে। কিন্তু এদিকে তো আমাদের গল্পের নায়িকা মন একদমই খারাপ। সে শুধু জেনির কথাই ভেবে যাচ্ছে। প্লিজ, বাবার জবটা যদি ট্রান্সফার না হতো তাহলে কতই ভালো হতো। এই সব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়ে।
প্রায় 4 ঘন্টা যাত্রা করার পর তারা সিউলে এসে পৌঁছায়। তারপর তারা একটি গাড়ি ভাড়া করে একটি হোটেলের দিকে রওনা দেয়। রোডে তখন খুব একটা গাড়ির আনাগোনা না থাকলেও বড় গাড়ির আনাগোনা কিন্তু যথেষ্ট ছিল। এরই মধ্যে তেদের গাড়িটি একটি লরির সাথে অ্যাক্সিডেন্ট করে। তে, জিমিন, কোথায় তোরা? এদিকে আয় তো একটু। লোকটির ডাকে তে ও জিমিন তার কাছে যায়। তারপর সেই লোকটি দুটি গিফট বের করে তাদের দুজনের হাতে দেয়। উপর থেকে একটি ছেলে এই সব কিছুই লক্ষ্য করছিল। তের হাতে গিফটটা দিতে দেখে সে আর সহ্য করতে পারে না। সোজা উপর থেকে নিচে নেমে এসে তের গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে দেয়। তে টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। জাংকুক, এ কথা বলে লোকটিও তাকে একটা থাপ্পড় দেয়। বাবা! চুপ, একদম চুপ। তুমি এটা কিভাবে করতে পারলে জাংকুক? এরপর সেই ছেলেটি আর কিছু না বলে সোজা কিচেন রুমে তার মায়ের কাছে গিয়ে বলতে থাকে, মা দেখেছো তো, ওই মেয়েটি যখন থেকে আমাদের বাড়িতে এসেছে তখন থেকে বাবা আমাকে আর আগের মতো ভালোবাসে না। মা, ওই মেয়েটির কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ বাবা, ওই মেয়েটির কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দিন দিন একেবারে মাথায় উঠে গেছে। চলো এবার পরিচয়টা করিয়ে দিই। ইনি হলেন সিউল শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান জিওন কিম নামজুন। সিউল শহরে তার বেশ নামডাক আছে। জিওন কিম নামজুনকে চেনে না এমন কোনো মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। ইনি হলেন জিওন কিম নামজুনের ওয়াইফ, জিওন আইউ। আর এই ছেলেটি হচ্ছে গল্পের নায়ক জিওন জঙ্কুক। তার বয়স এখন 26 বছর। সে তার বাবার সাথে তাদের কোম্পানির দেখাশোনা করে। আর এই মেয়েটি হলো জিওন কিম নামজুন ও আইউ এর ছোট মেয়ে জিমিনা। তার বয়স এখন 18 বছর। তে ও জিমিনা সমবয়সী এবং একই স্কুলে পড়াশোনা করে। এতক্ষণ যা কিছু হচ্ছে তার কিছুই বুঝতে পারছো না তো? ভাবছো যে তে আবার সিউল শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান জিওন কিম নামজুনের বাসায় কিভাবে এলো? চলো তাহলে তোমাদের ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সেদিন যখন তেদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল তখন সেখান দিয়েই নামজুন এবং আয়ু ব্যবসার কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছিলেন। হঠাৎ যে তারা এমন একটা ঘটনার সম্মুখীন হবে তারা সেটা ভাবতেও পারে নাই। তারপর নামজুন কিছু না ভেবে ঘটনাস্থলে গিয়ে দেখে ইয়ঞ্জিন আর সোবিন সেখানে মারা গেছে আর তে গাড়ির মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে। যেহেতু তখন রাত্রি অনেক গভীর, তাই সেখানে তেমন কোনো মানুষের দেখা যাচ্ছিল না। এবার নামজুন আর দেরি না করে তেকে তার গাড়িতে তুলে নিয়ে আশেপাশের একটি হসপিটালে ভর্তি করে দেয়। ডক্টর, তাড়াতাড়ি চেক আপ শুরু করে দিন। বেশ কিছুক্ষণ পর আয়ু বলে, চলো এবার বাড়ি ফিরতে হবে তো, আর তো আমাদের এগ্রিমেন্টের জন্য যাওয়াও হবে না। হ্যাঁ আয়ু, চলো এবার বাড়ি যেতে হবে। হসপিটালের ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসে কিছু একটা চিন্তা করে নামজুন দাঁড়িয়ে পড়ে এবং আয়ুকে বলে, আয়ু, আমরা কিভাবে একটা এতিম মেয়েকে ফেলে চলে যেতে পারি? তার মানে তুমি ওই মেয়েটিকে আমাদের সাথে করে বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব। কিভাবে আমি একটা এতিম মেয়েকে ফেলে চলে যেতে পারি? আয়ু আর কথা না বাড়িয়ে নামজুনের সাথে ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে। এর বেশ কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। দেখুন, পেশেন্টের অবস্থা খুব একটা খারাপ না, শুধু হাতে আর পায়ে একটু আঘাত পেয়েছিল। ভয়ের কিছু কারণ নেই। আমি কালকে কিছু ওষুধ লিখে দেবো, সেগুলো ঠিক সময় মতো খাওয়াবেন আর পেশেন্টের একটু যত্ন করবেন। এ কথা বলে ডক্টর সেখান থেকে চলে যায়। এরপর নামজুন আর আয়ু তেকে নিয়ে সোজা তাদের বাড়িতে চলে আসে। রাস্তায় তে তার বাবা মায়ের কথা জানতে চাইলে নামজুন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এতে তে একটু ভেঙে পড়ে এবং অঝরে কান্না করতে থাকে। দেখো মা, যা হওয়ার তো তা হয়ে গেছে। এগুলো নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই। দেখো, আমরা তোমার মা বাবা। তা মা, তোমার নাম কি আর এখানেই বা কিভাবে এলে? এরপর তে নামজুন আর আয়ুকে সমস্ত ঘটনা খুলে বলে। কিছুক্ষণের মধ্যেই তারা বাসায় চলে আসে। নামজুনের কথায় তে বেশ একটু শান্ত হয়েছে। জাংকুক আর জিমিন তেকে দেখে নামজুনকে জিজ্ঞাসা করে, বাবা, এই মেয়েটি কে আর একে কোথা থেকেই বা তুলে নিয়ে আসলে? আর বলিস না জাংকুক, তোর বাবা। এরপর আয়ু জাংকুক আর জিমিনকে সমস্ত ঘটনা খুলে বলে। যত সব অসহ্য। এ কথা বলে আয়ু তার রুমে চলে যায়। দেখতে দেখতে 5 মাস কেটে যায়। আয়ু আর জঙ্কক একদমই তেকে সহ্য করতে পারে না। তেকে তারা নানাভাবে অত্যাচার অপমান করতেই থাকে, কিন্তু জিমিন আর তের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে।
একদিন রাতে যখন সবাই একসাথে বসে ডিনার করছিল তখন নামজুন বলে ওঠে, আমাকে কালকে কিছু বিজনেসের কাজের জন্য কানাডাতে যেতে হবে 2 মাসের জন্য। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি এদিকটা দেখে নেব। পরের দিন নামজুন কানাডা যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। এদিকে নামজুন চলে যাওয়াতে তের মন একেবারে খারাপ হয়ে যায়, কারণ তে জানে এরপর তার উপর অত্যাচার শুরু হবে। তোমাদের আগেই বলে রাখি, নামজুন কিন্তু তেকে জিমিনদের স্কুলেই ভর্তি করে দিয়েছিল, কারণ জিমিনও তে একই ক্লাসে পড়ে। 1 সপ্তাহ পর স্কুলে যাওয়ার জন্য তে যখন রেডি হচ্ছিল, ঠিক তখনই আয়ু তের কাছে আসে। মণিমা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোকে স্কুলে কে যেতে বলেছে? হ্যাঁ, তুই স্কুলে গেলে বাড়ির কাজগুলো কে করবে? আমি? না না, তুমি কেন করতে যাবে? তুমি নিচে চলো, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। তারপর তে স্কুল ড্রেসটা চেঞ্জ করে একটা অন্য ড্রেস পরে নিয়ে নিচে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর জিমিন এসে তেকে ডাকতে থাকে। তে, এই তে, কোথায় তুই? স্কুলে যাবি না? লেট হয়ে যাচ্ছে তো। তে। জিমিনের চেঁচামেচি শুনে আয়ু তার রুম থেকে বেরিয়ে এসে জিমিনকে বলতে থাকে, ও স্কুলে চলে গেলে বাড়ির কাজগুলো কে করবে? হ্যাঁ, তাই ও আজ থেকে আর স্কুলে যাবে না, তুই যা। কিন্তু মা। কোনো কিন্তু না, তুই সোজা স্কুলে যা। এরপর জিমিনও আর কিছু বলতে না পেরে সোজা স্কুলে চলে যায়। কিছুক্ষণ পর উপর থেকে জাংকুক অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। মম, আমার খাবার কোথায়? এই মেয়ে, তুই শুনতে পাচ্ছিস না জাংকুক কি বলছে? তাড়াতাড়ি ওর জন্য খাবার নিয়ে যা। আয়ু তের চুলের মুঠি ধরে এই কথাটা বলে। মুনিমা, দয়া করে আমার চুলটা ছেড়ে দে, জাংকুক ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি আমি। এরপর আয়ু তের চুলগুলো ছেড়ে দেয় এবং তে জাংকুকের জন্য খাবার নিয়ে যায়। সন্ধ্যে 7টার দিকে জাংকুক অফিস থেকে বাড়ি ফিরে এসে তার মাকে বলে, মম, আমার রুমে 1 কাপ কফি পাঠিয়ে দাও তো। এই তে, তাড়াতাড়ি জাংকুকের জন্য 1 কাপ কফি নিয়ে যা। আমি নিয়ে যাব? তে জাংকুকের রুমে কফি নিয়ে যাওয়ার পর কি হয়েছিল সেটা জানতে চাইলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব কর। আর হ্যাঁ, এর পরের পার্টগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। জাংকুক যে তেকে কতভাবে অত্যাচার করতে পারে সেটা আমরা এর গল্পের মাধ্যমে জানতে পারবো। তাই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমি পরের পার্টগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। টাটা।